Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. All viewers and students are welcome to Rabia's online class. I am Rabia Khatun, lecturer, Islamic History and Culture Department of Rampal College, মুন্সিগঞ্জ। আজ ডিগ্রি প্রথম বর্ষের সাথে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের আজকে পড়াবো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের বিষয়ের তোমার অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র, যে পত্রের টাইটেল হলো বা পত্রের শিরোনাম হলো পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইসলাম আপ টু 750 এডি, অর্থাৎ তোমার ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস আমি তোমাদের পড়াবো আপ টু 750 এডি, অর্থাৎ তোমার 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক যে ইতিহাস, সেই ইতিহাসের মানে সেই পত্রটা আমি তোমাদের আজকে পড়াবো। এটা আমার অনলাইনে তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসে প্রি ইসলামিক হিস্ট্রি তোমার যে জিওগ্রাফি প্রি ইসলামিক অ্যারাবিয়ার যে তোমার জিওগ্রাফি আর পলিটিক্যাল যে হিস্ট্রি ছিল সেটা আলোচনা করেছিলাম। তোমরা আমার প্রথম ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল রাবিয়াস অনলাইন ক্লাসে পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের যে রামপাল কলেজের পেজ আছে, সেই পেজে তোমরা আমার সেই ক্লাসটা রিভিউ ক্লাস হিসেবে দেখতে পারো। আর আমার যে পরবর্তী ক্লাস, সেই ক্লাসগুলো আমার অনলাইন যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল রাবিয়াস অনলাইন ক্লাসে পাবে এবং রামপাল কলেজের যে পেজ আছে সেই পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। টুডেজ টপিক অর্থাৎ আজকের যে আলোচনার বিষয় সেটা হলো প্রাক ইসলামী আরবের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থা। প্রথমে আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব, প্রাক ইসলামী আরবের যে সামাজিক অবস্থা আর অর্থনৈতিক অবস্থা আলোচনা করব, এবং তারপর আমি সাংস্কৃতিক যে অবস্থাটা ছিল প্রাক ইসলামী যুগে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। এর আগে আমি প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেগুলো এবং তোমার যে একটা রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটার একটা মানে ক্রমধারা অনুসারে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাক ইসলামের আরবের সামাজিক অবস্থা কেমন ছিল এবং অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা। তাহলে আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। এই টপিক থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা প্রধানত যে বৈশিষ্ট্যগুলো দেখব সেটা হলো যে প্রাক ইসলামী আরবের যে সমাজের যে শ্রেণী বিভাগটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। শ্রেণী বিভাগের পর আমরা আলোচনা করব যে কৌলিন্য প্রথা, তারপর নারী ও কন্যা সন্তানের যে শোচনীয় অবস্থা ছিল প্রাক ইসলামী যুগে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমার যে দাস দাসী ছিল সেই দাস দাসীদের শোচনীয় অবস্থা তোমাদের সামনে তুলে ধরব। তারপর আমি সমাজে প্রচলিত মানে তৎকালীন সমাজে প্রচলিত যে অন্যায় অবিচার গুলো ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। তারপর সমাজে প্রচলিত কুসংস্কার, কুশিত প্রথা, এগুলো আমি আলোচনা করব। তারপর আজকে আলোচনা করব আরেকটা জিনিস, সেটা হলো সমাজের যে ওই সময় তৎকালীন প্রাক ইসলামী যুগে আরবের যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় যে সমাজের মানুষের যে নৈতিক একটা অবক্ষয় হয়েছিল সেই অবক্ষয় সম্পর্কে আমি আজকে সংক্ষেপে আলোচনা করব। দেখো, প্রাক ইসলামী যুগে আরবদের তোমার সামাজিক ও নৈতিক জীবন ছিল মূলত
কলুষিত ও হতাশাব্যঞ্জক। এই সময় তোমার তখনকার যে সামাজিক অবস্থা ছিল, সেই অবস্থার বর্ণনা প্রসঙ্গে একজন ঐতিহাসিক ছিলেন খোদা বক্স। তিনি বলেছিলেন যে ওয়ার উইমেন দেখো ওয়ার উইমেন অ্যান্ড ওয়াইন ওয়ার দ্য থ্রি অ্যাবজর্বিং প্যাশনস অব দ্য আরবস। Full stop. Arabia, as Muhammad found it, was steeped in ignorance, barbarism, and fetishism of the old style. তোমরা এই যে আমি যে একটা মানে রেফারেন্স হিসেবে যে এটা কোটেশনটা দিলাম, এই কোটেশনটা আমি আরেকবার বলছি, তোমরা এই কোটেশনটা লিখে রাখো। আমি ঐতিহাসিকের নাম এবং বইয়ের নাম এবং পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা এটা ব্যবহার করবে, ঠিক আছে? কারণ পরীক্ষাতে যদি তুমি কোটেশন ইউজ করো, ইংলিশ কোটেশন, তাহলে দেখা যায় যে একটু ভালো নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমি আরেকবার প্রথমেই যেই মানে পয়েন্টটা মানে যে রেফারেন্সটা বলবো, মানে অ্যাজ এ কোটেশন হিসেবে তুমি এটা ব্যবহার করতে পারো। তো আমি এটা তোমাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা সবাই লিখে রাখো হাতে। দেখো, ওয়ার উইমেন অ্যান্ড ওয়াইন were the three absorbing passions of the Arabs. Full stop. Arabia, as Muhammad found it, was steeped in ignorance, barbarism, and fetishism of the old style. এই যে কোটেশনটা, এই কোটেশনটা ব্যবহার করা হয়েছে ঐতিহাসিক ক্ষুধা বক্স। ঐতিহাসিক ক্ষুধা বক্সের যে বই আছে, সেটা হলো দ্য আরব সিভিলাইজেশন। সেই আরব সিভিলাইজেশন বইয়ের পেজ নাম্বার 121 21 থেকে এই তোমার এই কোটেশনটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা রেফারেন্সটা, এই যে কোটেশনটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে তারপর নিচে তোমরা লিখবে ক্ষুধা বক্স, দ্য আরব সিভিলাইজেশন, পেজ 121। ওকে, এর অর্থটা আসলে কি? এর বাংলা অর্থটা হলো এটা যে আরবগণ সূরা অর্থ কি জানো? মত। সূরা নারী ও যুদ্ধে লিপ্ত থাকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে সমগ্র আরব দেশে তখন মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। মূলত আসলে যে আমি ইংলিশ কোটেশনটা বললাম, সেটার বাংলা অর্থ এটাই দাঁড়ায়। তো তোমরা ইংলিশটাই ব্যবহার করবে, এটাই সবচেয়ে সুন্দর দেখায়। তারপর দেখো যে তৎকালীন আরবের যে সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো আমি তোমাদের এখানে তুলে ধরেছিলাম। সেটার মধ্যে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আরব সমাজের যে শ্রেণী বিভাগ ছিল বা শ্রেণী বিভাজন ছিল, সেই শ্রেণী বিভাজন সম্পর্কে আমি এখন কথা বলবো। দেখো, শ্রেণী বিভাজন, দেখো ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে তোমার আরবের যে জনগোষ্ঠী ছিল, সেই জনগোষ্ঠীকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা একটা দল, যেটা একটা শ্রেণী ছিল তোমার মূলত যাযাবর, যেটা আমি তোমাদের বলেছিলাম, যাযাবর বেদুইন গোষ্ঠী, যারা নিজেদের জীবিকার প্রয়োজনে নিজেদের জীবনকে টিকিয়ে রাখার জন্যে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যে জীবিকার তাগিদে স্থানান্তর হতো এবং এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, যে যাযাবর জীবনযাপন করত তাদেরকেই বলা হতো যাযাবর বেদুইন। আরেকটা দল ছিল, তখন আরেকটা গোষ্ঠী ছিল, সেটা হলো শহরের যে স্থায়ী বাসিন্দা, তারা মূলত এই মূলত তোমার মক্কা মদিনা তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করেই এই বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করতেন। কিন্তু বেদুইন যারা ছিলেন, বেদুইন আরবগণ সভ্য জীবনের কোনো দেখা পায়নি। মূলত এখানে দুইটা গোষ্ঠী বসবাস করতো, মানে দুই শ্রেণীর মানুষ তোমার প্রাক ইসলামী যুগে দেখা যেত। সেটা হলো তোমার
একটা হলো সভ্য জাতি যেটাকে বলা হয়, আর একটা হলো তোমার যাযাবর বেদুইন জাতি। আসলে সভ্য বলতে আসলে এখানে সভ্যতার ছোঁয়া লেগেছিল, এই জন্য তাদেরকে সভ্য বলা হয়। তার মানে এই না যে যাযাবর অসভ্য ছিল, ঠিক আছে? তো তারপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো সেটা হলো কৌলিন্য প্রথা। আরবদের মধ্যে বংশগৌরব, বীরত্ব, তারপর শৌর্য-বীর্য নিয়ে তোমার সবসময় একটা দ্বন্দ্ব এবং কলহ তাদের মধ্যে লেগেই থাকতো। এই সময় তোমার কৌলিন্য প্রথা থেকেই ষষ্ঠ শতাব্দীতে তোমার হিমারীয় এবং মুদারীয়দের মধ্যে একটি আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল। এই যে কৌলিন্য প্রথা, তোমার এই কৌলিন্য প্রথা থেকেই মূলত তোমার ষষ্ঠ শতাব্দীতে তোমার এই যে প্রাক ইসলামী আরবের দুইটা গোত্র, হ্যাঁ, সেটা হলো হিমারীয় গোত্র আর একটা হলো মুদারীয় গোত্র। এই হিমারীয় আর এই মুদারীয় গোত্রদের মধ্যে একটি আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল, মানে এই যুদ্ধটা তোমার দীর্ঘদিন অব্যাহত ছিল। দেখো, প্রাক ইসলামী যুগে আসলে সামাজিক অবস্থার মধ্যে, মানে সমাজ ব্যবস্থায় সবচেয়ে শোচনীয় অবস্থা যাদের ছিল, তার মধ্যে নারী ছিল অন্যতম। এ সময় তোমার নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না। তোমার সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে টাইপের। পুরুষেরা ইচ্ছেমতো বিয়ে করত, তালাক দিত। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুনও ছিল না। বিমাতা এবং ভগ্নীকেও অনেক সময় বিবাহ করার প্রথা সেখানে প্রচলিত ছিল। বিমাতা মানে কি? বিমাতা অর্থ হলো সৎ মা, আর ভগ্নী মানে কি? ভগ্নী মানে হলো তোমার বোন, তুমি জানো এটা। তো একাধিক স্ত্রী থাকার পরও পুরুষেরা দাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। তোমার নারীরা পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে অনেক সময় বিক্রি হতো। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকেও তোমার নারীরা অনেক সময় বঞ্চিত হতো। তবে অভিজাত পরিবারের নারীর অবস্থাটা একটু মোটামুটিভাবে সন্তোষজনক ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তবে আম দেখো, ওই যে আবু জেহেলের যে মা ছিলেন, তারপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনেই কিন্তু তোমার সম্ভ্রান্ত এবং ধনাঢ্য মহিলা ছিলেন। এই যে এই দুইজনের উদাহরণ দিলাম, দেখো এদের অবস্থানটা তখন যদি চিন্তা করো তাহলে দেখা যায় যে তারা দুইজনেই ছিলেন অভিজাত পরিবারের নারী। তো এই অভিজাত পরিবারের নারীর অবস্থানটা মোটামুটি একটু সন্তোষজনক ছিল। কিন্তু তোমার অভিজাত পরিবারের নারী ছাড়া বা সমাজে অন্য অন্য শ্রেণীর যে নারীরা ছিল, তারা খুবই তোমার শোচনীয় অবস্থায় দিন যাপন করতো এই প্রাক ইসলামী যুগে। নারীর মতো তোমার যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানদের অবস্থাও কিন্তু তখন খুব শোচনীয় অবস্থা ছিল। দেখো, ইসলাম পূর্ব আরবে আসলে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল অত্যন্ত লজ্জাকর ব্যাপার। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে কি করতো? জীবন্ত কবর দিয়ে দিত। অনেকেই তোমার আবার দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করত না। তোমার বনু কুরাইশ গোত্র ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা যখন করত, তখন তারা সেই বিষয়টাকে নিয়ে গর্ববোধ করত যে আসলে এই যে তোমার প্রাক ইসলামী আরবের মধ্যে যে গোত্রগুলো সবচেয়ে বেশি তোমার কুসংস্কার অন্ধকারে বিবর্জিত ছিল, তার মধ্যে কুরাইশ বংশ ছিল অন্যতম, এবং বনু তামিম গোত্রের লোকেরাও এই কুরাইশদের মতোই ছিল। তো এই বনু কুরাইশ গোত্র আর হলো তোমার বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে তারা গর্ববোধ ফিল করত। আহ, মানে তারা অনেক প্রাইড ফিল করতো আর কি। তো এই নারী আর কন্যা সন্তানদের মতো
মানে আরেকটা শ্রেণীর অবস্থা খুব শোচনীয় ছিল। তারা হলো প্রাক ইসলামী আরবে যে তোমার অভিজাত শ্রেণী যারা ছিল, এই অভিজাত শ্রেণীদের আহ, কেনা যে দাস দাসী, সেই দাস দাসীদের অবস্থাও কিন্তু তেমন ভালো ছিল না। তো দেখো, আরব সমাজে তোমার এই দাস প্রথাটা অনেক কি বলবো, মানে অনেক তোমার এই যে আরব সমাজ, এই আরব সমাজের দাস প্রথাটাও তোমার স্ট্রংলি তোমার প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাট বাজারে দাস দাসীদের বিক্রি করা হতো। তাদের কোনো স্বাধীনতা বা সামাজিক মর্যাদা তাদের ছিল না। দাস দাসীদের উপর আম, যেমন তোমার মালিকের অধিকার থাকতো, তারপর দাস দাসীদের উপর নিষ্ঠুর আচরণ করার অধিকারটাও কিন্তু সেই মালিকদের থাকতো। যে কারণে দাস দাসীদের উপর নিষ্ঠুর অত্যাচার এবং তোমার অত্যাচারমূলক যে আচরণ সেটা করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো। দাসীদের যে তোমার দাস দাসী বলেছি, তো দাসী এখানে দাসী কিন্তু নারীকেই তোমার চিহ্নিত করছে, মানে বোঝাচ্ছে। তো এই যে দাসী যারা ছিল, তোমার এই দাসীদেরকে তোমার অনেক সময় যে তোমার দাস দাসীদের যে মালিক, সেই মালিক পুরুষ তোমার উপপত্নী হিসেবে এদেরকে ব্যবহার করত। তাদের আসলে জীবন মরণ, সুখ দুঃখ আম, মূলত এই মালিক যে ছিল তার মর্জির উপরেই নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করার অধিকারও কিন্তু ছিল না। সেটা শুধু দাসী নয়, যে দাস দাসী দুইজনই তোমার তার মালিকের যদি ইচ্ছে না হয় তখন সে বিয়ে করতে পারতো না। অর্থাৎ এই মালিকের অনুমতি ছাড়া কোনো দাস দাসী তোমার বিবাহ করতে পারতো না। তাছাড়া তোমার এই দাস-দাসীদের বিবাহের পরে যে দাস-দাসীদের আহ, যে সন্তান হতো, সেই সন্তানের ওপরও তোমার এই যে মালিক, সেই মালিকের মালিকানা স্বীকৃত ছিল। অর্থাৎ তোমার দাস-দাসীদের বিবাহে তোমার মালিকের অনুমতি লাগতো, এবং বিবাহের পরে যদি তাদের সন্তান হতো, সেই সন্তানও তোমার একজন দাস হিসেবেই জন্মগ্রহণ করতো। কার? যে বাবা মার যে মালিক ছিল প্রভু, দাস দাসীদের প্রভু, সেই প্রভুর আম, মানে একটি দাসে পরিণত হয়েই সেই সন্তানটি জন্মগ্রহণ করত, নবাগত সন্তানটি। আসলে ওই তৎকালীন সমাজে প্রচলিত যে অন্যায় অবিচারগুলো ছিল, সেগুলো আসলে কি ছিল দেখো। প্রাক ইসলামী যুগে আরবে তোমার পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার সমাজকে আসলে কলুষিত করেছিল। মদ পান, জুয়া খেলা, সুদ ও নারী সঙ্গ মানে জিনা করা যেটা, সেটা ছিল তাদের কাছে নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। আসলে অনেক সময় দেখবা সূরা সূরা পান লেখা থাকে, অর্থাৎ কি সূরা শব্দের অর্থ হলো, এটা কিন্তু দন্তাস সরস্কসু রয়কাররা, হ্যাঁ, সূরা। আর যেইটা হলো তোমার সূরা, মানে আমরা যেটা বলি তোমার সূরা ইখলাস মনে করো, যে ওইটা দন্তাস সয়দিউগার সু বৈশিন্য রয়কাররা, ঠিক আছে। তো দেখো এই তোমার এই সময় মদ পান, জুয়া খেলা, সুদ, নারীর সঙ্গে এগুলো ছিল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঐতিহাসিক খোদা বক্স এখানেও তোমার আরেকটা কথা বলেছিলেন, যে তোমার আগে আমি তোমাকে বলেছি তার একটা কোটেশন আমরা তোমাকে দিয়েছিলাম। তোমরা ওই কোটেশনটা এখানে ব্যবহার করতে পারো, যেটা আমরা আগে বলেছিলাম um, যে war women and wine were the three absorbing passions of the Arab। এতটুক তোমরা ব্যবহার করতে পারো, সমগ্র পুরোটা যদি না পারো তাহলে এতটুক তোমরা এখানে দিতে পারো। তারপর তোমার আরেকটা কোটেশন নারীদের এখানে তোমরা দিতে পারো, সেটা হলো এস এম ইমামউদ্দিন, একজন ঐতিহাসিক। তো তার একটি বই আছে, এ পলিটিক্যাল হিস্ট্রি অব দ্য মুসলিমস। সেই বইয়ের ভলিউম 1-এর তোমার তিনি বলেছেন যে উইমেন হ্যাড নো ডিস্ট্রিক্ট পজিশনস ইন আরব সোসাইটি।
আসলে তোমার এই সময় নারীদের কোনো তো মর্যাদা ছিলই না। সেটা তুমি কোটেশন হিসেবে তুমি এটা ব্যবহার করতে পারো। দেখো এখানে কি বলেছে? তিনি বলেছেন, উইমেন হ্যাড নো ডিস্টিংক্ট পজিশন ইন আরব সোসাইটি। তো এখানে আরব সোসাইটির মধ্যে উপরে ইনভার্টেড কমা আছে, তারপর ফুল স্টপ দিয়ে আরেকটা লাইন তিনি বলেছেন, সেটা হলো, দেয়ার লাইফস অ্যান্ড অনার ওয়্যার অফ লিটল কনসিকুয়েন্স। তো এই যে কোটেশনটা আমি বললাম, এই কোটেশনটার বাংলা অর্থ কি দাঁড়ায়? যে তোমার আরব সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না বা সুদৃঢ় কোনো মর্যাদা ছিল না। তাদের জীবন এবং সম্মান দুটোই ছিল খুব নড়বড়ে। ঠিক আছে? তো এটা তোমরা ইংলিশ কোটেশনটা ব্যবহার করবা। আমি অনেক সময় দেখেছি বা শুনেছি, আমি আসলে দেখেছি বললে ভুল হবে, আমি অনেকের কাছে শুনেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে যে সকল টিচাররা খাতা দেখেন, তারা মানে ইংলিশ কোটেশন ব্যবহার করলে আম, প্রশ্নের মানটাকে তারা একটু মানে ভালোভাবে একটু দেখেন। হ্যাঁ, তো তোমরা সবাই কয়েকটা ইংলিশ আম, বই থেকে তোমার কিছু দুই একটা রেফারেন্স দিয়ে তোমরা সেইটা কোটেশন হিসেবে ব্যবহার করবে, বিশেষ করে যে বড় প্রশ্ন যেগুলো থাকবে সেই প্রশ্নগুলোতে। তো তোমরা আমার কাছে এগুলো ক্লাসে আমি তোমাদের আগেও বারবার বলেছি, লিখে দিয়েছি ব্ল্যাকবোর্ডে। তো এগুলো তো আর এখন লিখে দেওয়া যাবে না। তো আমি যেগুলো বলবো এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রাখবে। তবে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে আমার যে ফেসবুকে মেসেঞ্জার আছে, আমার ফেসবুক আইডি হলো রাবেয়া খাতুন শিউলি, সেখানে তুমি মেসেঞ্জারে আমাকে নক করতে পারো। বা আমাদের যে রামপাল কলেজের পেজে আমার যেখানে আমার এগুলো পোস্ট করা হবে, আমার এই লেকচারটা, সেই লেকচারের ওইখানে তুমি কমেন্ট করে জানাতে পারো। বা আমার যে অনলাইন ক্লাসের যে ইউটিউব চ্যানেলে, যে আমার একটি চ্যানেল আছে রাবেশ অনলাইন ক্লাস, সেটাতে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? কোনো সংকোচ বোধ করো না তোমরা। আম, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো সেখানে। ঠিক আছে? তারপর দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন, সেটা হলো তোমার সমাজে প্রচলিত কুসংস্কার, তারপর কুশিত প্রথা, তারপর সমাজের নৈতিক অবক্ষয়। দেখো, প্রাক ইসলামী আরব সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত। যুদ্ধে যাওয়ার পূর্বে তারা বীর পূর্বপুরুষদের পূজা করা সহ নানা ধরনের কুসংস্কারে তারা আচ্ছন্ন ছিল। এই কুসংস্কারের মতো তাদের সমাজে আরেকটি প্রথা যেটা প্রচলিত ছিল, সেটা খুবই একটা জঘন্য প্রথা ছিল। সেটা হলো তোমার কুশিত প্রথা। কুশিত মানে কি? কুশিত প্রথাটা আসলে সুদ প্রথাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো ইসলাম পূর্ব আরবে ইহুদি জনগোষ্ঠীদের মধ্যে কি প্রচলিত ছিল? কুশিত প্রথা বা সুদ ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই প্রথাটা এতই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে তোমার কেউ মনে করো কোনো ঋণ গ্রহণকারী কোনো ব্যক্তি সময় মতো যদি অর্থ পরিশোধ করতে না পারতো, তাহলে যার কাছ থেকে তোমার ঋণটা নিত, অর্থাৎ কি মহাজন, সেই মহাজন ঋণ গ্রহণকারীর যে স্ত্রী থাকতো অথবা পুত্র, তারপর কন্যা, তাদেরকে জোরপূর্বক নিয়ে আসতো এবং এনে তাদেরকে দাস দাসী হিসেবে ব্যবহার করত। আর আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে আসলে প্রাক ইসলামী আরবের দাস দাসীদের যে কি শোচনীয় অবস্থা ছিল। তাদের কোনো স্বাধীনতা বলতে তাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা বলো, চলাফেরার স্বাধীনতা, এমনকি বিয়ে করারও কোনো স্বাধীনতা ছিল না। ঠিক আছে? তো এই সুদ প্রথাটা তোমার ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। কারণ ওই সময় যে সুদ প্রথাটা প্রচলিত ছিল, এই সুদ প্রথার কারণেই তোমার অনেক অন্যায় অবিচার, তোমার এই সুদ প্রথার মাধ্যমেই তোমার কি
আরো বিভিন্ন অন্যায়গুলো হয়েছে এবং তোমার আরো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল তখন। তো এই জন্য এর যে ফলাফল সেই ফলাফলটা খুবই দুর্বিষহ ছিল, যে কারণে পবিত্র কোরআনে এই সুদ প্রথাকে নিষিদ্ধ করেছে। দেখো, তাছাড়া তোমার যে নৈতিক আসলে যে অবক্ষয়, এই প্রাক ইসলামী আরবে আসলে মানুষের যে একটা নৈতিক গুণাবলী, কিছু নৈতিক গুণাবলী থাকে, সেই নৈতিক গুণাবলীগুলোর সম্পূর্ণভাবে কি হয়েছিল, অবক্ষয় হয়েছিল। অবক্ষয় হওয়ার কারণেই তোমার এই প্রাক ইসলামী যে যুগ, সেই যুগটাকে বলা হতো তোমার আইয়ামে জাহিলিয়া যুগ। আমি সেই বিষয়টা তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। মূলত আইয়ামে জাহিলিয়া, আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দের অর্থ হলো তোমার যুগ। আর জাহিলিয়া শব্দের অর্থ তো বুঝছোই, যে বর্বরতা, নিষ্ঠুরতা, এগুলো। তাই ইয়ামে জাহিলিয়া বলতে আসলে বর্বরতার যুগকে বোঝানো হচ্ছে। একজন ঐতিহাসিক আছেন পিকে হিট্রি, আম, তার যে গ্রন্থ হিস্ট্রি অফ দ্য অ্যারাবস, সেই অ্যারাবসে বলেছিলেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইসলাম প্রচারের ঠিক 100 বছর, যে 100 বছর আগের যে সময়টা, সেই সময়টাকে আসলে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়ে থাকে। তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ঠিক 100 বছর পূর্বেই মূলত এই প্রাক ইসলামী আরবের একটা শোচনীয় অবস্থা, একটা নৈরাজ্যকর একটা পরিস্থিতি বিরাজ করত। তো এই সময়ে দেখো, কি ছিল, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আভিজাত্যের দম্ভ, নারী হরণ, চুরি, ধর্ষণ, মদ্যপান, খুন ইত্যাদি যে ঘৃণিত যে কাজগুলো ছিল, সেই কাজগুলো ওই সময়টাতে আইয়ামে জাহিলিয়ার যুগে প্রচলিত ছিল। এ সময় নারী পুরুষ তোমার অবাধে মেলামেশা করতে পারতো। এখানে আসলে তোমার কোনো আইন কানুন কিছুই ছিল না এই সমাজ ব্যবস্থায়। তো যে কারণে এইসব অন্যায়, তোমার অন্যায় যেগুলো আছে, অন্যায়গুলো তোমার তখন হতো। অন্যায় পাপাচার যেটাই বলি না কেন, এগুলো তোমার তারা কোনো কিছু চিন্তা না করেই তারা এগুলোতে জড়িত হতো। তোমার এমনকি বিবাহিত মহিলারাও তাদের অতিথি, এমনকি আগন্তুকের সাথেও অবাধে মেলামেশা করতে পারতো। এই যে এই কথাটা আমি বললাম, এটা আসলে আমি কোনো বানিয়ে বলিনি, বা এটা আসলে আমি পড়েছিলাম এস এম ইমামুদ্দিন স্যারের যে বইটা ছিল, এ পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিমস, সেই বইয়ে তিনি ভলিউম 1 নম্বরে এই কথাটা বলেছেন তিনি। তো দেখো, আমি সামাজিক অবস্থার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছি, পয়েন্ট আউট করেছি, তোমরা এই বিষয়গুলো বিভিন্ন বই থেকে ডিটেলস পড়ে নিবে। আর এখন আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হলো পাকিস্তানি আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। মূলত অর্থনৈতিক অবস্থাটা আমি আসলে অর্থ উপার্জনের যে প্রধান উপায়গুলো ছিল, সেই উপায়গুলো তোমাদের এখানে ফাইন্ড আউট করে দিয়েছি। তোমরা এগুলো ডিটেলস পড়ে নেবে। তারপর আমি সংক্ষেপে একটু আলোচনা করি। তো দেখো, এই মরুময় ও অনুর্বর যে আরব ছিল, সেই আরবের প্রধান যে কি মূলত সেই প্রধান পেশাগুলো, সেই পেশাগুলো ছিল তোমার পশুপালন, লুটতরাজ, সুদ ব্যবসা, ব্যবসা বাণিজ্য ছিল। তোমার সুদ ব্যবসা ছাড়াও অন্য অন্য ব্যবসা বাণিজ্য ছিল। তারপর সেখানে অল্প পরিসরে কিছু শিল্পের অস্তিত্ব পাওয়া যায়। তো এখানে দেখো, তোমার মূলত মরুময় অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী, ফলে সেখানে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। পাকিস্তানি আরবের অধিবাসীরা সাধারণত যাযাবর আরব ও শহুরে আরব, এই দুই ভাগে বিভক্ত ছিল। আমি তোমাদের এটা শ্রেণী বিভাজনে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম। মূলত উভয়ের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু তোমার ভিন্ন ছিল। যে শহরে যে সকল আরববাসী বসবাস করত, তাদের অর্থনৈতিক অবস্থা তোমার যাযাবর যে শ্রেণী আছে, যে সেই যাযাবর শ্রেণী থেকে সম্পূর্ণই কি ছিল, ভিন্ন ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে
তোমার স্থায়ীভাবে বসবাস করত কারা? এই শহরের আরব যারা ছিল তারা। আর তোমার শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল তোমার ব্যবসা বাণিজ্য করা। তো পাকিস্তানি আরবের আমরা আরবদের জীবিকার যে উপায়গুলো দেখব সেটা আসলে মূলত যে শহরে যে সকল আরববাসী বসবাস করত তাদের যে তোমার অর্থ উপার্জনের প্রধান উপায় সেগুলো আমরা আলোচনা করব। অন্যদিকে যদি দেখো যে যাযাবরদের কথা বলি, যাযাবরদের আসলে তাদের প্রধান যে ছিল মানে অর্থ উপার্জনের একটাই উপায় ছিল লুটতরাজ করা। তারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল না, পশুপালন করতো এবং লুটতরাজ করতো এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে তারা বেড়াতো। ঠিক আছে? তো দেখো পশুপালনটা পাকিস্তানি আরবে পশুপালন ছিল মূলত মরুবাসী বেদুইন সম্প্রদায়ের তোমার জীবিকার প্রধান উৎস। আমি যে বললাম একটু আগে তারা মূলত পশুপালনটা করতো কারা? বেদুইন যে জাতি ছিল সেই বেদুইন জাতিদের তোমার বেদুইন সম্প্রদায়, সেই বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস ছিল তোমার পশুপালন। মূলত পশুর জন্য তোমার যে তৃণভূমি এবং যে পানীয় জল সেই জলের সন্ধানে তারা এবং এবং নিজেদের যে জীবিকা সেই জীবিকা মানে উপার্জনের জন্য তারা কি করত? তোমার এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। শহরবাসী আরবরাও তোমার এই যাযাবরদের মতো পশুপালন করত এবং পশুপালনের মাধ্যমে তাদের যে চাহিদাগুলো মানে পশু থেকে যে চাহিদাগুলো মানে পূরণ করা যায় সেই চাহিদাগুলো পূরণ করত। লুটতরাজ দেখো তার পরের পয়েন্টটা। তো এ সময় পশুপালনের সাথে সাথে তোমার ওই যে আরব বেদুইন যারা ছিলেন তাদের লুটতরাজও তোমার অন্যতম একটি পেশা ছিল। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত যে বণিক গোষ্ঠী আসতো মানে এই আম, অন্য একটি দেশ থেকে যখন তোমার আরব হয়ে তোমার অন্য মানে আরব হয়ে অন্য দেশে যেত বা আরবের বিভিন্ন যে ব্যবসায়ী ছিল তাদের সাথে বাণিজ্য করার জন্য আসতো, তখন তাদের সাথে যে মালামাল নিয়ে আসতো সেগুলোকে তারা লুণ্ঠন করত। অর্থাৎ কি লুট করে নিয়ে নিত, যেটাকে আমরা এখন বলি যে ডাকাতি করে নিয়ে নেওয়া। ঠিক আছে? সেই ডাকাতি করে তারা নিয়ে নিত। তাদের মধ্যে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। কারা মনে করত এটা মূলত তোমার যাযাবর শ্রেণী মনে করত এবং যাযাবর শ্রেণী ছাড়াও তোমার আরবের যে অন্যান্য গোত্র ছিল, গোত্রের যে লোকজন ছিল তারাও এটা মনে করত এবং এই জন্য এরা অনেক সময় প্রাইড ফিল করত। তারপর দেখো আমি এখানে ওই তোমাদের একটা কুশিত প্রথার কথা বলেছিলাম যে সমাজে প্রচলিত ছিল তখন কুশিত আহ, প্রথা, যেটাকে আসলে সুদ ব্যবসা। ঠিক আছে? সুদ ব্যবসা তোমার এই প্রাক ইসলামী আরবের তোমার অন্যতম একটি মানে অর্থ উপার্জনের উপায় ছিল। তো দেখো এখানে আম, আরবদের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে তোমার কি হতো? অর্থ লেনদেন করার একটা প্রচলন ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে তোমার বিশেষ করে যারা আর কি বেশি আর কি সুদ ব্যবসার সাথে জড়িত ছিল তারা হলো তোমার ইহুদি। এই ইহুদিরাই তোমার মূলত এই সুদ ব্যবসাটা পরিচালনা করত। সময় মতো যদি কোনো ঋণ গ্রহীতা যদি ঋণের অর্থ পরিশোধ করতে না পারতো তাহলে এই ইহুদিরা তোমার চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি করে দিত এবং সুদের দায়ে তোমার ঋণ গ্রহণকারীদের পুত্র কন্যা সন্তান তোমার কন্যা সহ তোমার কন্যা সন্তান এবং তোমার স্ত্রী তোমার কি করত? এই কন্যা পুত্র কন্যা সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে নিজেদের দাস-দাসীতে পরিণত করত। দেখো আমরা এতক্ষণ শুধু খারাপ দিকগুলোই পড়লাম। দেখো এখন আমরা একটু ভালো দিক পড়ি। মানে প্রাক ইসলামী আরবে তোমার ব্যবসা বাণিজ্য তোমার প্রচলিত ছিল। তোমার বিশেষ করে যে শহর মক্কা মদিনা, তারপর হলো তোমার মক্কা মদিনা সহ যে আরো কিছু শহর ছিল সেই শহরগুলো আমি গত ক্লাসে তোমাদের ম্যাপ এঁকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই ম্যাপটা একটু ভালো করে তোমরা দেখে নিবা যে প্রত্যেকটা শহর নগর কোথায় এবং
শহরগুলোর তোমার অবস্থান কোথায়, ঠিক আছে? এগুলো একটু ওই ম্যাপটা একটু মানে আগের ক্লাসটা একটু রিভিউ করো ওই ম্যাপটা তোমরা সেখান থেকে একটু ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? তো দেখো এই শহরবাসী যে আরব ছিল সেই শহরবাসী আরবরা তোমার তাদের যে জীবিকা নির্বাহের প্রধান যে পেশা সেটা ছিল ব্যবসা বাণিজ্য করা। তারা প্রাক ইসলামী আরবের যে পার্শ্ববর্তী দেশ ছিল সিরিয়া, মিশর, পারস্য এবং আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ ছিল সেই সিরিয়া, মিশর, পারস্য এবং ভারতবর্ষের বিভিন্ন নগর বা বন্দরে এরা তোমার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থাটা একটু তুলনামূলকভাবে যাযাবর শ্রেণীর চেয়ে একটু না অনেকই ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে তোমার বেশ সুনাম ছিল। তোমার যে মক্কা এবং মদিনা ছিল, এখনো মক্কা মদিনা যেমন অনেক আহ, তোমার একটি মানে সমৃদ্ধ শহর, আম, সেরকম তোমার প্রাক ইসলামে আরবেও তোমার এই মক্কা মদিনা তোমার অনেকটা তোমার এই ব্যবসা বাণিজ্যের যে মূল কেন্দ্র সেই কেন্দ্র হিসেবে তোমার বিবেচিত হতো। মদিনার সাথে তোমার ইয়েমেন, সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্বটা ছিল তোমার অন্যতম। তুমি দেখবে যে মদিনাটা আসলে একদম ওখানে যে ম্যাপে লেখা আছে মদিনার ঠিক সীমান্তের কাছাকাছি তোমার ইয়েমেন, সিরিয়া যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথের সাথে তোমার এই মদিনা শহরটার তোমার সংযুক্তি রয়েছে। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি শহর। তারপর মক্কার তুলনায় মদিনার যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটাও তোমার তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। এখানে তোমার কিছু লোক কৃষিকাজের সাথে জড়িত ছিল। তোমার তায়েফ একটি শহর আছে, সেই তায়েফেও তোমার কৃষিপণ্য উৎপাদন হতো বলে তোমার অনেক ঐতিহাসিকগণ তাদের গ্রন্থগুলোতে বলেছেন। তো এখন এই ব্যবসা বাণিজ্য মূলত মক্কা, মদিনা আর যে তাইফ শহর ছিল মূলত এই শহরগুলোতেই প্রচলিত ছিল। তারপর আমি সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শিল্প। আসলে জাহিলিয়া যুগে তোমার এক শ্রেণীর লোক এই যে তোমার দেবদেবী ছিল না, দেবদেবীর মূর্তি তৈরি করত এবং এই দেবদেবীর তোমার মূর্তি তৈরি করে তোমার তাদের জীবিকা নির্বাহ করত। যারা মূর্তি এবং ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল তোমার পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদাও লাভ করত। পৌত্তলিক আসলে এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে তখন তোমার পৌত্তলিক মানে সুদ ব্যবস্থা যেখানে প্রচলিত আছে মূলত সেই সমাজ ব্যবস্থাকে পৌত্তলিক সমাজ ব্যবস্থা বলা হয়। তো এই পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এই সময় তোমার যে যুদ্ধাস্ত্র তৈরি হতো এবং নিত্য ব্যবহৃত যে জিনিসের চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ হয়েছিল। মূলত মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এই মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ যদিও তোমার নির্মাণ শিল্পের প্রধান ছিল মানে উৎস ছিল, তারপরও এগুলোর সাথে সাথে তোমার বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য এবং যে নিত্য ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা পূরণের জন্য কিছু কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ তোমার এই প্রাক ইসলামী যুগেই হয়েছিল। দেখো আমাদের সময় তো প্রায় শেষের দিকে, এখন প্রায় তোমার 38 মিনিট ক্রস করেছে। তো আমি আজকে চেয়েছিলাম তোমাদের সাথে যে আরবের সাংস্কৃতিক অবস্থাটা কেমন ছিল সেই বিষয়টা আলোচনা করে দেব, কিন্তু সময়ের কারণে আমাদের সেই বিষয়টা হয়তো না আজকে আর আলোচনা করা সম্ভব হলো না। তাহলে আমি পরবর্তী ক্লাসে পাকিস্তানি আরবের যে সাংস্কৃতিক অবস্থা সেই অবস্থাটা আলোচনা করব এবং এখান থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হতে পারে তোমার সেই প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দেবো, ঠিক আছে? তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তো তোমরা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবে এবং প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে বের হবে না, এটা তোমাদের কাছে আমার অনেক মানে হাম্বল রিকোয়েস্ট এটা। তো আশা করি তোমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে তোমরা
সচেতনতা অবলম্বন করে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।